সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জান্নাত ইফা। আজকে আমরা কথা বলবো হাতের কোনোই ব্যথা, টেনিস এলবো অথবা গলফার এলবো এর আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। এই ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সুখরঞ্জন দাস স্যার, ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ, কনসালটেন্ট, পেইন ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। জি, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টেলিভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, ম্যাক্সিমাম মানুষই আমরা দেখি যে কোনোই ব্যথার একটা কমপ্লেন করছেন, সেটা ইয়াং হোক কিংবা এইজড হোক, যে কোনো বয়সের মানুষের মাঝে দেখা যাচ্ছে। তার মাঝে এই যে টেনিস এলবো এবং গলফার এলবো অন্যতম। এখন এই যে টার্মগুলো, সেগুলো আমি আপনার কাছ থেকে সহজ ভাষায় জানতে চাই। টেনিস এলবো বলতে আমরা আসলে কি বুঝি? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে টেনিস এলবো আপনি হয়তো বা শুনে থাকবেন যে সচিন টেন্ডুলকার নাম অবশ্যই শুনেছেন, যে বিশ্ববিখ্যাত একজন ক্রিকেট খেলোয়াড়। তো ওনার কিন্তু টেনিস এলবো ছিল। আবার যারা টেনিস খেলে টেনিস মারতে তাদেরও এই টেনিস এলবোটা কমন। তার মানে এটা হলো গিয়ে বেসিক্যালি আমাদের যে কনুইটা আছে, কনুইয়ের দুইটা পাশ আছে। একটা হলো হাতের বাইরের দিকের অংশ, একটা হলো কনুই হাতের ভিতরের দিকে। হাতের বাইরের দিকের যে কনুইটা আছে সেখানে যদি কোনো প্রদাহ সৃষ্টি হয় সেটাকে বলে টেনিস এলবো। আর এটাকে অনেক সময় টেন্ডুলকার এলবো বলা হয়, কারণ সচিন টেন্ডুলকারের এই টেনিস এলবোটা হয়েছিল। এবং যারা এটা কাদের বেশি হয়, এটা যারা ওই আপনার টেনিস খেলে তাদের কি হয়, রিপিটেড এই হাতের মুভমেন্টটা হয়, মানে হাতের নড়াচড়াটা অনেক বেশি হয়। নড়াচড়ার কারণে আপনার হাতের কনুইতে যে বাইরের দিকের অংশ আছে ওখানে কতগুলো মাংসপেশি আছে, যেই মাংসপেশিগুলো ওই জায়গাটায় যুক্ত হয়। ওই জায়গায় যুক্ত হওয়ার কারণে ওই পাশের অংশটা, আমি একটু হাত দিয়ে দেখালে বুঝবো, এই পাশের অংশটা দর্শক জন্য সহজ হবে বোঝার। এই পাশের অংশটায় যদি কোনো কারণে কাজকর্ম বেশি হয়ে যায়, বেশি হওয়ার কারণে যেটা হয়, ওই যে হাতের কনুইতে ওখানে অনেক বেশি টান পড়ে বা একটা প্রদাহের মতো সৃষ্টি হয়, তখন সে ওইখানে ব্যথা অনুভব করে এবং এই ব্যথাটাই মূলত টেনিস এলবো নামে পরিচিত। আচ্ছা, তাহলে স্যার এক্ষেত্রে আমি জানতে চাইবো টেনিস এলবো এর লক্ষণগুলো কি? টেনিস এলবো আপনারা যারা প্রথমেই হবে কনুইতে ব্যথা, কখন ব্যথাটা হবে, আপনি যখন কোনো কিছু একটা উঠাতে যাবেন, বা আমরা অনেক সময় বাসায় কাপড় দিয়ে কাপড়টা পানিটা ঝরার জন্য কাপড়টা মোচড় দিই, সেই সময় কনুইতে ব্যথা হবে। মানে আমার হাতের ওই পাশটায়, যে পাশটায় এই পাশটায় যদি কোনো ধরনের ব্যথা হয় এবং কনুই পর্যন্ত আসে, সেই ক্ষেত্রে আমাদের এই টেনিস এলবোটা হবে। এবং কখন হবে, আপনি কোনো কিছু একটা উঠাতে গেলেন, আপনি কোনো কারণে একটু উপরের দিকে হাত উঠাতে গেলেন বা কোনো কারণে কাপড় একটা মোচড় দিতে গেলেন, প্রচণ্ড ব্যথা হবে, আপনি অসহ্য একটা ব্যথা অনুভব করবেন, তখন বোঝা যাবে এটা টেনিস এলবো, ওইখানে সম্ভাবনা বেশি। তারপর আপনি একজন পেইন মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে হবে, এটা আসলে কি টেনিস এলবো, কারণ ওই জায়গা থেকে তো আরও অনেক কিছু হতে পারে, সেটা একটু ইভ্যালুয়েশন বা পার্থক্য করতে হবে। আচ্ছা, তাহলে স্যার এক্ষেত্রে এখন আমি জানতে চাইবো গলফার এলবো সম্পর্কে। এই গলফার এলবোর লক্ষণগুলো কি? আচ্ছা, গলফার এলবো কিন্তু খেলার সাথে জড়িত। টেনিস এলবো যেমন একটু আগে বললাম যে এটা খেলার সাথে, গলফার এলবো যারা গলফ খেলে ওইখান থেকে আসলে এই নামটা এসেছে। এটা কি কেবলমাত্র খেলোয়াড় যারা তাদেরই হয়, নাকি আমরা সাধারণ মানুষদের মাঝেও দেখা যায়? যদিও এটা নামটা আসলে খেলার সাথে রিলেটেড, তাদের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে। যেহেতু খেলা মাঝে রিলেটেড ওই ধরনের যারা ছিল খেলোয়াড়, যারা গলফ খেলে বা টেনিস খেলে, তাদের ক্ষেত্রে বেশি হয়, সেই জন্য নামটা আসলে টেনিস এলবো বা গলফার এলবো হয়েছে। আর অন্য যারা আছে তাদের ক্ষেত্রেও এই রোগগুলো হতে পারে। এই যে বললাম আমি একটু, কোনো কিছু উঠাতে, যারা রিপিটেড কোনো কিছু ভারী কিছু উঠায়, ভারী কিছু হাতে নেয় বা কাপড় মোচড় দেয়, হাতের অংশটা যদি বেশি কাজ করে, সেইগুলো হয়। এখন গলফার এলবোটা কি, একটু আগে আপনাকে দেখিয়েছি, টেনিস এলবোটা এই পাশ, জাস্ট এই পাশের কোনো অংশ যদি তার কাজ বেশি পড়ে এবং ভিতরের দিকে, কনুইয়ের ভিতরের দিকে যদি কোনো প্রদাহ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এটাকে বলতেছি আমরা গলফার এলবো। তার মানে হাতের ভিতরের দিকে যে মাংসপেশি, হাতের সামনের দিকে, সেই মাংসপেশিগুলো যদি কোনো কারণে অনেক বেশি ইউটিলাইজ হয় বা অনেক বেশি কার্যক্ষম করে, সেই ক্ষেত্রে কনুইয়ের ওই পাশে একটা প্রদাহ সৃষ্টি হয় এবং গলফার এলবো
তৈরি হয় সেখান থেকে। এই যে স্যার আমরা দুই ধরনের কনুই ব্যথা সম্পর্কে জানলাম, এই দুই ধরনের কনুই ব্যথার ক্ষেত্রে ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের ভূমিকা কতটুকু বা কতটুকু কার্যকর? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আগে যখন টেনিস এলবো বা গলফার এলবো হতো তখন প্রথমত চেষ্টা করা হতো যে কিছু ওষুধ দেয়া, ওষুধের পরে যদি না সারতো তো অনেক সময় আমরা ফিজিওথেরাপি বা ব্যায়ামের মাধ্যমে চেষ্টা করা হতো। পরবর্তীতে যেটা করা হতো আগে পূর্ববর্তী চিকিৎসা পদ্ধতি একটা ব্লাইন্ডলি মানে অন্ধভাবে একটা নিডেল দিয়ে ওখানে স্টেরয়েড ইনজেকশন দিয়ে আসতো। তো সেই কারণে স্টেরয়েড ইনজেকশনটা আসলে অনেক সময় আমাদের টেন্ডনের উপরে যে পড়ে বা স্টেরয়েড আমরা জানি যে যদি ওই টেন্ডন বা মাংসপেশির অংশে গিয়ে যদি পড়ে তো সেটা আসলে প্রদাহটা বেশি বেড়ে যায়। সাময়িক একটু রোগী রিলিভ হয় বা একটু ভালো হয়, কিন্তু পরবর্তীতে আর বেশি দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। কিন্তু এখন আসলে এই চিকিৎসা পদ্ধতিটা থেকে আমরা বের হয়ে আসছি। এখন কিছু আধুনিক পদ্ধতি রয়েছে। যেমন আধুনিক পদ্ধতিগুলো কি, আমরা কিন্তু এখন চেম্বারের মধ্যে আমরা এই রোগগুলো নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের এখন মোটামুটি যারা পেইন মেডিসিন স্পেশালিস্ট তাদের চেম্বারেই আল্ট্রাসাউন্ড একটা মেশিন রয়েছে। সেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা সহজেই দেখতে পারি যে হাতের কনুইয়ের বাইরের অংশে বা ভিতরের অংশে কোনো ধরনের প্রদাহ আছে কিনা। সেখানে যে মাংসপেশিগুলো আছে সেগুলোর ধরন দেখে আমরা বুঝতে পারি যে আসলে তার প্রদাহ রয়েছে কিনা। এখন যদি এই প্রদাহগুলো আমরা কনফার্ম হয়ে যায় যে তার আসলেই টেনিস এলবো রয়েছে বা গলফার এলবো রয়েছে, তো বা এটাকে অনেক সময় টেনিস এলবোকে কিন্তু ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিসও বলে, আবার গলফার এলবোকে অনেক সময় মিডিয়াল ইপিকন্ডাইলাইটিসও বলে। তো এই ক্ষেত্রে পিআরপি একটি বেশ কার্যকর চিকিৎসা পদ্ধতি বর্তমানে। পিআরপি আমরা যদি আল্ট্রাসাউন্ড গাইডেড পিআরপি তার রোগীকে দিয়ে দিই। পিআরপিটা কি, এটা তো আসলে আমাদের দর্শকবৃন্দ বোঝে। পিআরপিটা হচ্ছে আমরা শরীরের যে রক্তকণিকা আছে রক্তকণিকার একটা অংশ নিব, ওই অংশটা আমরা যেই জায়গাটায় প্রদাহটা সৃষ্টি হয়েছে আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে ঠিক ওই জায়গায় দিয়ে আসি, এবং এটার কার্যকারিতা আগের যে ওষুধ বা আগের যে স্টেরয়েড ইনজেকশন এর থেকে অনেক বেশি কার্যকর। এর জন্য আমাদের বর্তমান চিকিৎসা পদ্ধতিতে, এই আধুনিক চিকিৎসা পদ্ধতিতেই টেনিস এলবো বা গলফার এলবোর ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি তাহলে রোগীরা বেশি উপকৃত হবে। আচ্ছা স্যার, এক্ষেত্রে কি কোনো বয়সসীমা আছে যে এই বয়সসীমার মানুষের মাঝে কনুই ব্যথার কমপ্লেইনটা খুব বেশি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা আসলে আপনি যেটা বলেছেন আমাদের কিছুটা বয়সসীমার মধ্যে সীমাবদ্ধ আছে। এটা সচরাচর যারা 20, 25, 30 বা 40-এর মধ্যেই থাকে, 60, 70 এই বয়সের দিকে আসলে মাসেলগুলো তো এমনিতেই আস্তে আস্তে একটু ডেস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই সময় এত খুব বেশি টেনিস এলবো গলফার এলবো হয় না, বা ওই সময় তো আমরা ওই রিপিটেডলি হাতের মুভমেন্টগুলো করি না বা ওই কাজগুলো করি না। সেই জন্য এই বয়সে যারা 20 থেকে 40 বা 45 এই বয়সে যারা আছে, যারা বেশি করে এই হাতের মুভমেন্টটা বা হাতের কার্যক্রমগুলো বেশি হয়, তাদের ক্ষেত্রে আসলে এই টেনিস এলবো বা গলফার এলবো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তাহলে স্যার এই যে কনুই ব্যথার যে কমপ্লেইনটা এটা কিন্তু খুবই কমন একটা কমপ্লেইন। তাহলে যারা উপজেলা লেভেলে আছেন কিংবা জেলা লেভেলে আছেন তারা কি ইন্টারভেনশনাল ট্রিটমেন্টের মাধ্যমে কনুই ব্যথা থেকে নিরাময় পেতে পারেন? এটা কি সেখানে অ্যাভেইলেবল আছে? এখন আসলে পেইন মেডিসিন বিশেষজ্ঞ আমাদের দেশে তো আসলে এই সাবজেক্টটা যেহেতু নতুন, সাবজেক্টটা খুব বেশি ডেভেলপড হয় নাই, বা এই সাবজেক্টটা একটু শহর পর্যায়ে বা জেলা পর্যায়ে রয়েছে। তো ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ যারা আছে তারা তো আসলে আল্ট্রাসাউন্ড গাইডেড পিআরপিটা ব্যবহার করে। তো এইটা এখনও ইন জেনারেল সবার মাঝে সব জায়গায় গিয়ে পৌঁছায় না। তবে কোনো জায়গায় যদি ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ থাকে তারা অবশ্যই দেখা যাবে যে হাতের কোণের জন্য সেই জিনিসটা ইজিলি সহজেই তারা পিআরপি ব্যবহার করতে পারবে। তবে কারণ হলো জাস্ট একটা আল্ট্রাসাউন্ড মেশিন লাগবে আর এক্সপার্ট যে ডক্টর সে ডক্টর লাগবে। এই দুইজন যদি অ্যাভেলেবেল থাকে এটা সম্ভব, গ্রামেও করা সম্ভব। স্যার আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি কাইন্ডলি দর্শকের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতেন। জি, দর্শকবৃন্দকে আমি বলবো যে আপনারা প্রথমেই কনুই ব্যথা হলে ভয় পাবেন না, কারণ কনুই ব্যথা শুধু টেনিস এলবো বা গলফার এলবো থেকে হয় বিষয়টা এরকম না। আর টেনিস এলবো গলফার এলবো খুব সহজে অনেক সময় দেখা যায় শুধুমাত্র ওষুধ বা কিছু ব্যায়ামের মাধ্যমে ভালো হয়ে যায়, বা আপনি যেই কাজগুলা করলে আপনার এই জিনিসগুলো সৃষ্টি হয় সেই কাজগুলো থেকে বিরত থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। তাই এই যে কোনো কনুই ব্যথায় প্রথমে আতঙ্কিত হবেন না, আপনি ডক্টরের শরণাপন্ন হবেন। আশা করি একজন ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ আপনাকে পুরোপুরি ভালোভাবে উপদেশ দিতে পারবেন এবং ভালো একটা পরামর্শ দিতে পারবেন পুরোপুরি সুস্থ করার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা উপকার পাবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।